ছাত্রদের উদ্দেশ্যে ডক্টর ইউনূস স্বপ্ন পূরণের আগে দমে যেও না। সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকতে বলায় পররাষ্ট্র বিষয়ক উদ্বিগ্ন হওয়ার চেয়ে বেশি অবাক হয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। এই মুহূর্তে জাতীয় ঐক্যর বিকল্প নেই বললেন আমির খসরু। এবং জুলাই মাসের তুলনায় আগস্ট মাসে কমেছে মূল্যস্ফীতি, ফের টানা দরপতনের বৃত্তে আটকে গেছে দেশের শেয়ার বাজার। অভিনন্দন ভোরের পাতা প্রাইম নিউজে, সাথে আছি মৌমিতা মৌ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাকর্মীরা চুপচাপ বসে থাকবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, তারা খুব চেষ্টা করবে শিক্ষার্থীদেরকে দুঃস্বপ্নে লুকিয়ে দেওয়ার। রোববার দুপুরে অন্তর্বর্তী সরকারের 1 মাস উপলক্ষে প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে শিক্ষার্থীদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। ডক্টর ইউনূস বলেন, এতদিন চুপচাপ শুয়ে শুয়ে স্বপ্নের মধ্যে আনন্দ সহকারে লুটপাট করে যাচ্ছিল, তাদের স্বপ্ন শিক্ষার্থীরা ভেঙে দিয়েছে। তিনি বলেন, বাংলাদেশের জন্ম থেকে এই সুযোগ আর আসেনি, যে সুযোগ তোমরা আমাদের হাতে তুলে দিয়েছো, এটা যেন হাতছাড়া না হয়। এই সুযোগ হাতছাড়া হলে বাংলাদেশ আর রাষ্ট্র থাকবে না। ইউরোপ ও বাংলাদেশের পরিস্থিতি সামনে রেখে ভারতের পক্ষ থেকে তাদের সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকতে বলার বিষয়ে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, যতটা উদ্বিগ্ন তার থেকে বেশি অবাক। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। তিনি বলেন, কোনো অবস্থায় মনে করি না ভারতের সঙ্গে আমাদের যুদ্ধ বিগ্রহ হওয়ার সম্ভাবনা আছে। তিনি এটা তার নিজের দেশের কনজামশনের জন্য বলেছেন কিনা সেটা আমাদের বুঝতে হবে। তিনি যেভাবে বলেছেন, বিটিং অ্যারাউন্ড দ্য বুশ অনেকটা, কারণ ইউক্রেনের যুদ্ধের কারণে তো ভারতের যুদ্ধের প্রস্তুতির কোনো প্রয়োজন দেখি না। হামাসের সঙ্গে যে সমস্যা হচ্ছে তাতে করেই বা ভারতের কি সম্পর্ক? ইউক্রেন হামাসের সঙ্গে বাংলাদেশের কি করে তুলনীয় হয়, এটাও আমার বোধগম্যের বাইরে। আমি কোনো রিয়াকশন দেখাতে চাই না। আমরা অবশ্যই দেখব উনি কেন এ কথা বলেছেন। অন্তর্বর্তী সরকারকে জাতীয় ঐক্যের মাধ্যমে কাজগুলো সম্পূর্ণ করতে হবে। এই মুহূর্তে জাতীয় ঐক্যর বিকল্প নেই। যে শক্তি দেশকে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিকভাবে ধ্বংস করে দিয়েছে, সেই শক্তিকে যদি পরাজিত করতে হয়, ঐক্যের মাধ্যমে যে ঐক্যমত সৃষ্টি হয়েছে সেটাকে অক্ষুণ্ণ রাখতে হবে। রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অন্তর্বর্তী সরকারের 1 মাস শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আলোচনা সভায় আয়োজন করে এবি পার্টি। আমির খসরু বলেন, বাংলাদেশটা আমার, এটা এখন প্রত্যেকে বলতে পারি। এখন সময় বদলে গেছে। যারা নিজেদের জীবন দিয়েছে, পঙ্গু হয়েছে, গুম হয়েছে, চাকরি হারিয়েছে, বাড়িঘর ছেড়েছে, তাদের ত্যাগকে স্বীকার করতে হবে। সর্বশেষে ছাত্র আন্দোলন সফল পরিসমাপ্তি হয়েছে। গত জুলাই মাসের তুলনায় আগস্ট মাসে সার্বিক মূল্যস্ফীতি কমেছে বলে জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস। জুলাই মাসের তুলনায় আগস্টে সার্বিক মূল্যস্ফীতি 1.17% কমেছে। রোববার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ন্যাশনাল অ্যাকাউন্টিং উইংয়ের মূল্য ও মজুরি পরিসংখ্যান শাখা থেকে আগস্টের মূল্যস্ফীতির প্রতিবেদন প্রকাশ করা হয়। বিবিএস জানায়, গত জুলাই মাসে সার্বিক মূল্যস্ফীতি ছিল 11.66%, যা আগস্টে কমে দাঁড়িয়েছে 10.49%। এছাড়া আগস্টে খাদ্য মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে 11.36%, যা জুলাই মাসে ছিল 14.10%। ফের টানা দরপতনের বৃত্তে আটকে গেছে দেশের শেয়ার বাজার। সপ্তাহের প্রথম কার্যদিবস রোববারেও প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে অংশ নেওয়ার বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে, ফলে কমেছে মূল্যসূচক। তবে লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে। লেনদেনের সময় গড়ানোর সঙ্গে বাড়তে থাকে পতনের মাত্রা, ফলে সূচকের বড় দরপতন দিয়েই দিনের লেনদেন শেষ হয়। দিনের লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলে 64টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের স্থান হয়েছে দাম বাড়ার তালিকায়। বিপরীতে দাম কমেছে 289টি প্রতিষ্ঠানের, আর 44টির দাম অপরিবর্তিত রয়েছে। মৌসুমি বায়ু সক্রিয় থাকায় 17 জেলায় তাপদাহ বেড়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়াবিদ মনোয়ার হোসেন। তিনি জানান, আগামী 24 ঘন্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। কেন হচ্ছে হঠাৎ বৃষ্টি? আপনারা জানেন যে গত 5 সেপ্টেম্বর মধ্য পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছিল
এবং এটি পরবর্তীতে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে সুস্পষ্ট লঘুচাপ এবং এখন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকায় আপনার নিম্নচাপ আকারে অবস্থান করছে। এবং এটার প্রভাবে আমাদের বাংলাদেশে কিন্তু বৃষ্টিপাতও কোথাও কোথাও হয়েছে এবং বেশিরভাগ জায়গায় আপনার বৃষ্টিপাত কম রৌদ্র হচ্ছে বিচ্ছিন্নভাবে এবং গরমের অনুভূতিটাও বেড়েছে। আপনি জানেন যে গতকালকে কিন্তু আমাদের 3টি জায়গায়, বিশেষ করে রংপুর, কুড়িগ্রাম এবং সিলেটে, এই 3টি জায়গায় মৃদু তাপপ্রবাহ অব্যাহত ছিল এবং আজকেও অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এখন এই যে নিম্নচাপটা রয়েছে এটি এখনো উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং এটি আমাদের চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 710 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 670 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং মোংলা এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 575 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে। এইটি ভারতের উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ এই এলাকার মধ্য দিয়ে অতিক্রম করে পরবর্তীতে হয়তো গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এটির প্রভাবে বাংলাদেশে 10 থেকে 11, 12 এবং 13 তারিখ পর্যন্ত সারা দেশে কিন্তু বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হবে এবং এটি ভারী এবং কোথাও অতি ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আপনার আমাদের পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চল এই সকল জায়গায় বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং গতকালকে কিশোরগঞ্জে 102 মিলিমিটার সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে। এছাড়া দেশের বিভিন্নভাবে বিচ্ছিন্নভাবে একদম হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রয়েছে এবং এটা আগামীকালকে পর্যন্ত এরকম অবস্থা থাকবে এবং তারপরে 10 তারিখ থেকে কিন্তু সারা দেশে বৃষ্টিপাত হবে। এবং তাপমাত্রার যেটি বললাম সেটি আগামী 10 তারিখে কিন্তু তাপমাত্রা কমে আসবে এবং অনেকটা সহনীয় পর্যায়ে থাকবে তাপমাত্রা। কোথাও 1 থেকে 2 বা 3 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমে আসবে। বৃষ্টির মধ্যে যে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এটার কারণটা কিভাবে? না, বৃষ্টির মধ্যে তাপমাত্রা বৃদ্ধি পায়নি। আপনি জানেন যে এখন যেহেতু মৌসুমী বায়ু রয়েছে এবং আপনার এখন মৌসুমী বায়ু আমাদের উত্তর বঙ্গোপসাগর যে এই এলাকা সেখানে কিন্তু স্ট্রং রয়েছে, সেই কারণে আমাদের এখানে কিন্তু জলীয় বাষ্পের প্রভাবটাও রয়েছে। এই জন্য দেখেন যে যখন কোনো সাগরে ডিপ্রেশন তৈরি হয় তখন আমাদের এখানে কিন্তু অনেক গরম অনুভূত হয়, সেটা হচ্ছে। কিন্তু যেহেতু মৌসুমী বায়ুর প্রভাব রয়েছে, জলীয় বাষ্প বাংলাদেশের উপরে রয়েছে এবং জলীয় বাষ্প থাকলে আপনারা জানেন যে সূক্ষ্ম যেটা সূর্যের আলো আসে সেটা কিন্তু জলীয় বাষ্প কণাগুলো সেই তাপটাকে ধারণ করে, যার কারণে কিন্তু আমাদের এখানে কিন্তু গরমের অনুভূতি হয়। এবং এই জলীয় বাষ্প থাকার কারণে আপনার বিভিন্ন জায়গায় সারা দেশে একরকম অবস্থা নয়, কোথাও কিন্তু বৃষ্টিপাত হয়েছে। বললাম কিশোরগঞ্জে আপনার 102 মিলিমিটার বৃষ্টি হয়েছে গত 24 ঘন্টায়, গতকাল সকাল 6টা থেকে আজকে সকাল 6টা পর্যন্ত। এবং দেশের অন্যত্র কোথাও বৃষ্টিপাত হয়েছে। এই কারণে এবং কোথাও দেখবেন যে তাপমাত্রা একটু বেশি, সেখানে বৃষ্টিপাত হয়নি। আবার কোথাও একটু বেশি কম হয়েছে, সেখানে কিন্তু তাপমাত্রা, যেখানে বৃষ্টিপাত হয়নি সেখানে তাপমাত্রা একটু বেশি অনুভূত হয়েছে, সেখানে কিন্তু জলীয় বাষ্প রয়েছে। আর যেখানে জলীয় বাষ্পের আধিক্য রয়েছে প্লাস আপনার হচ্ছে সেটা হয়তো উপবাসে চলে গেছে, কিছুটা বৃষ্টিপাত হয়েছে, সেজন্য সেখানে হয়তো তাপমাত্রা কিছুটা কমেছে। কিন্তু যেহেতু সারা দেশেই এখন আপনার মোটামুটি সক্রিয় রয়েছে বলে আমাদের মৌসুমী বায়ু এবং দক্ষিণ বঙ্গোপসাগরে যেটা আমরা বলি নর্থ ওয়েতেও সেটা স্ট্রং আকারে রয়েছে, সেই কারণে একটু কোথাও রৌদ্র এবং ব্যবসা গরম এটা আগামী 10 তারিখে কিন্তু তাপমাত্রা কমে গিয়ে একটা সহনীয় পর্যায়ে চলে আসবে। সরকারি চাকরিতে আবেদনের বয়স সীমা অবিলম্বে 35 বছর করার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন চাকরি প্রত্যাশীরা। রবিবার শাহবাগ মোড়ে কর্মসূচি পালন করেন তারা। সচিবালয় থেকে ভালো ফলাফলের ব্যাপারে আশাবাদী আন্দোলনকারীরা। বিস্তারিত তৌফিক হাসান তুহাদের প্রতিবেদনে। এখানে অনশন করছি এবং আপনি জানেন আমরা সকাল থেকে এখন পর্যন্ত কিছু খাইনি। মানে এখন ক্ষমতা তারা পাইয়া এখন তারা আমাদেরকে আমার ছাত্র জনতাকে কোনো মূল্যায়নই করতেছে না। আমরা আমাদের দাবি অর্জন করে আমরা বিজয়ী ঘরে ফিরবো ইনশাআল্লাহ। শান্তিপূর্ণভাবে আপনারা সারা দিন রাত এখানে অবস্থান করতে হবে। সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা অবিলম্বে 35 বছর করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন চাকরি প্রত্যাশীরা। রবিবার শাহবাগ মোড়ে কর্মসূচি পালন করেন তারা। সফলতা নিয়েই আমরা ঘরে ফিরবো। শাহবাগ থানার ঊর্ধ্বতন কর্মকর্তারা আন্দোলনকারীদের সাথে আলোচনা করে কোনো ধরনের বিশৃঙ্খলা না করার অনুরোধ জানান।
সেটা হলো যে সরকারের যে বিধিনিষেধ এবং প্রচলিত আইন আছে সেটা ভঙ্গ করা যাবে না। জি স্যার। সরকারের এখন একটা আইন আছে যে সচিবালয় এবং যমুনা এখানে 144 জারি করা আছে, কোনোভাবেই ওইদিকে মুভ করা যাবে না। আপনারা জেনে দেখবেন, আমরা সার্বিক সহযোগিতা জেনে দেখবেন, যদি উন্নত হয় তাহলে বলবেন, কিন্তু আমাদের কথা খুবই স্পষ্ট, ভেরি মাচ ক্লিয়ার। সরকারি আদেশ এবং আইনের বিপরীতে আপনারাই এই দেশকে একটা নতুন জায়গায় নিয়ে আসছেন। আপনারা আমার পক্ষ থেকে একটা আশীর্বাদ দিতে শান্তিপূর্ণভাবে আপনারা সারা দিন রাত এখানে অবস্থান করতে হবে। সচিবালয় থেকে ভালো ফলাফলের ব্যাপারে আশাবাদী আন্দোলনকারীরা। এই অন্তর্বর্তী সরকারের কাছে আমরা এটা দাবি জানিয়ে আসছি এবং আসতেছি। গতকালকে থেকে আমরা এই পর্যন্ত আমাদের যে প্রোগ্রাম এই সরকারি চাকরির ক্ষেত্রে বয়স 35 করার জন্য আমরা রাজপথে নেমে আসছি। এখন পর্যন্ত আমাদেরকে কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি। তা আমরা আলটিমেটাম দিয়েছিলাম গতকালকে, আজকে আমরা সকাল 10টা থেকে এই পর্যন্ত অবস্থান করছি। আমাদেরকে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত দেয়নি। যারা উপদেষ্টা মহোদয় রয়েছেন তারা মানে এখন ক্ষমতা তারা পাইয়া এখন তারা আমাদেরকে আমার ছাত্র উপদেষ্টা মণ্ডলী, আমার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের উদ্দেশ্যে আমরা 12 ঘন্টা একটা আলটিমেটাম দিয়েছিলাম যে 12 ঘন্টার মধ্যে যাতে আমাদের দাবি পূরণ করা হয়। তো আজকে যখন সকাল 10টা পর্যন্ত সেই আলটিমেটামটা ছিল, তো সেই আলটিমেটামটার পরিপ্রেক্ষিতে আমাদের উপদেষ্টা প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে কিংবা উপদেষ্টা মণ্ডলীর পক্ষ থেকে আমাদের কোনো রেসপন্স আমরা পাই নাই। তো সেই পরিপ্রেক্ষিতে আমরা আজকে আবার আমাদের 7 জনের একটা প্রতিনিধি দল আমরা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কার্যালয়ে গিয়েছি যমুনাতে। তো এখন হচ্ছে আমরা এখন ওনারা সেখানে মিটিং চলতেছে, এখানে আমাদের উপদেষ্টা আমাদের যে প্রতিনিধি দল সেখানে আছে, এসবি অফিসে আছে পরক্ষণে, সেখান থেকে ওনারা ইউনূস স্যারের সাথে দেখা করবে। আমরা আশা প্রকাশ করতেছি, আমরা যথেষ্ট পর্যায়ে আশাবাদী যে আমরা আমাদের দাবি আদায় করে আমরা আমাদের দাবি অর্জন করে আমরা বিজয়ী ঘরে ফিরবো ইনশাআল্লাহ। সকাল 10টা থেকে আমরা শাহবাগ মোড়ের বসবো এবং অনশন করবো। আমরা কিন্তু সকালে সেটা করিনি, আমরা জনদুর্ভোগ করিনি, আমরা জনগণের কথা চিন্তা করে আমরা শান্তিপূর্ণ সুষ্ঠুভাবে এখানে বসেছি, এখানে অনশন করছি। এবং আপনি জানেন আমরা সকাল থেকে এখন পর্যন্ত কিছু খাইনি, সকালেও খাইনি, দুপুর গড়িয়ে গেছে, আমরা এখন পর্যন্ত কিছু খাচ্ছি না। এবং আমরা চাই আমরা সুষ্ঠু সমাধান পেয়ে এবং আমরা ঘরে ফিরে যাব। সরকারের কাছে এটাই দাবি, এটাই চাওয়া, আমাদের যৌক্তিক দাবিটা যাতে মেনে নেয়। তৌফিক হাসান তুহাদ, ভোরের পাতা, ঢাকা। মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের বাংলাদেশে ঢুকতে দুই দেশের দালালরা সহযোগিতা করছে বলে দাবি করেছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। তারা বলছেন উখিয়া টেকনাফ সীমান্তে দুই পারে আছে 2 শতাধিক দালাল, তাদের মাধ্যমে রোহিঙ্গারা বাংলাদেশে ঢুকছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনী ও আরাকান আর্মি সহ বিদ্রোহী সংগঠনের লড়াই তীব্র হচ্ছে। এ ঘটনার জেরে প্রাণ বাঁচাতে কৌশলে কক্সবাজারের টেকনাফে ঢুকে পড়ছেন রোহিঙ্গারা। শনিবার সারাদিন বিস্ফোরণের শব্দ শোনা গেছে, এতে আতঙ্কিত ছিল টেকনাফের বাসিন্দারাও। সূত্রে জানা গেছে মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু টাউনশিপ এলাকায় সরকারি বাহিনীর সঙ্গে আরাকান আর্মির আরও একটি সশস্ত্র বিদ্রোহী সংগঠনের সংঘাত চললেও সেটি এখন আরও তীব্র হয়েছে। গত শুক্রবার রাত থেকে মংডুর বিভিন্ন এলাকা থেকে থেমে থেমে মর্টার শেল, গ্রেনেড, বোমা বিস্ফোরণের শব্দ ভেসে আসছে মিয়ানমার সীমান্তবর্তী বাংলাদেশের টেকনাফের বিভিন্ন এলাকায়। রাখাইনে চলমান সংঘাতের মধ্যে সীমান্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়লেও রোহিঙ্গাদের অনেকেই পালিয়ে বাংলাদেশে ঢুকে পড়ছেন। সীমান্তের একাধিক সূত্র জানিয়েছে গত 2 সপ্তাহে বাংলাদেশে ঢুকে পড়েছে প্রায় 12,000 রোহিঙ্গা। সীমান্তের ওপারে বাংলাদেশে ঢুকে পড়ার চেষ্টায় রয়েছে আরও প্রায় 50,000 রোহিঙ্গা। 6 মাস ধরে মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘাত চলছে, এখন সংঘাত সবচেয়ে তীব্র আকার ধারণ করেছে। পালিয়ে আসা রোহিঙ্গারা জানান মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের মধ্যে সীমান্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে তারা বাংলাদেশে ঢুকে উখিয়া টেকনাফের ক্যাম্পগুলোতে আশ্রয় নিচ্ছে। মৌমিতা মৌ, ভোরের পাতা। তারেক রহমানকে ব্যঙ্গ করার অভিযোগে বগুড়ার আদালত চত্বরে আলোচিত ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলমকে কান ধরে ওঠবস করানোর পর বেধড়ক মারধর করা হয়েছে। রবিবার দুপুর 12:15টার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনার জন্য তিনি বিএনপি নেতাকর্মীদের দায়ী করেছেন। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে।
আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন ওরফে হিরো আলম বগুড়ার আদালত প্রাঙ্গণে রোববার হামলার শিকার হয়েছেন। হামলাকারীরা তাকে কিল ঘুষি মারার পর চ্যাংদোলা করে আদালত প্রাঙ্গণে বের করে মারধর করেন। পরে তাকে কান ধরে উঠবস করানো হয়। জানা যায়, হিরো আলম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এবং সদ্য সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের বিরুদ্ধে মামলা করতে গিয়েছিলেন। তিনি বগুড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করে বের হওয়ার সময় এজলাস কক্ষের ফটকে হামলার শিকার হন। পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। হামলার জন্য বিএনপিকে দায়ী করেছেন হিরো আলম। তার অভিযোগ, তার উপর হামলায় নেতৃত্ব দিয়েছেন বগুড়া আদালতের আইনজীবী সহকারী সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য রনি সরকার। হিরো আলমের উপর হামলার কথা স্বীকার করে রনি সরকার বলেন, হিরো আলম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে কটূক্তি করেছেন। দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির বিরুদ্ধে মামলা করেছেন। এ কারণে তাকে আদালত প্রাঙ্গণে গণধুলাই দেওয়া হয়েছে। এমন অভিযোগের বিষয়ে হিরো আলমের ভাষ্য, আমি কখনো তারেক জিয়াকে নিয়ে কটূক্তি করিনি। ডিবির সাবেক প্রধান হারুনুর রশিদ আমার পরিবারকে জিম্মি করে রুহুল কবির রিজভির বিরুদ্ধে মামলা করতে বাধ্য করেছিলেন। এ কথা আগেও বলেছি। তিনি তার উপর হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। দিলরুবা তন্নি, ভোরের পাতা। এবার আন্তর্জাতিক সংবাদ। জুলাই মাসের আগেও বাংলাদেশি পর্যটকদের পদচারণায় মুখর ছিল পশ্চিমবঙ্গের কলকাতার নিউ মার্কেট, মার্কুইস স্ট্রিট সহ বিভিন্ন স্থানগুলো। বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ভারতে কমে গেছে বাংলাদেশি পর্যটক। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। জুলাই মাসের আগেও বাংলাদেশি পর্যটকদের পদচারণায় মুখর ছিল পশ্চিমবঙ্গের কলকাতার নিউ মার্কেট, মার্কুইস স্ট্রিট সহ বিভিন্ন স্থানগুলো। বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ভারতে কমে গেছে বাংলাদেশি পর্যটক। জুলাই মাস থেকে ভারতে বাংলাদেশি যাওয়া কমে গেলেও আগস্ট থেকে তা একরকম বন্ধই হয়ে গেছে। আগস্ট জুড়ে যারা কলকাতায় গিয়েছেন তার অধিকাংশই আওয়ামী লীগের নেতাকর্মী। শেখ হাসিনার মতো তারাও নিজেদের রক্ষা করতে দেশটিতে গিয়ে আশ্রয় নিয়েছেন। বর্তমানে শুধুমাত্র মেডিকেল ভিসা নিয়ে অথবা আগে থেকে যাদের ভিসা নেওয়া ছিল সেসব বাংলাদেশি কলকাতায় যেতে পারছেন। বাংলাদেশি পর্যটক একেবারে কমে যাওয়ায় বিশাল ধাক্কা খেয়েছে কলকাতার কিছু এলাকার ব্যবসা। এসব এলাকায় হোটেল রুম প্রায় ফাঁকা থাকছে, ব্যবসায় ভাটা পড়ছে। নিউ মার্কেট এলাকায় বিক্রি কমে গেছে প্রায় 60%। মার্কুইস স্ট্রিট এলাকাটি বাংলাদেশি পর্যটকদের কাছে অতি পরিচিত এলাকা। এই এলাকার বহু হোটেল, রেস্তোরাঁ মূলত বাংলাদেশি পর্যটকদের উপরে নির্ভর করেই ব্যবসা করে থাকে। তবে জুলাই মাস থেকে বাংলাদেশি কোটা সংস্কার আন্দোলন শুরু হওয়ার পর থেকে ভারতে বাংলাদেশি আসা কমে গিয়েছিল, আর আগস্ট থেকে তা একরকম বন্ধই হয়ে গেছে। মার্কুইস স্ট্রিটে হোটেলগুলির ঘর প্রায় ফাঁকা। বর্তমানে মার্কুইস স্ট্রিটে হোটেল ও অন্যান্য পরিষেবা কেন্দ্রগুলো ক্ষতির সম্মুখীন হচ্ছে, কারণ বাংলাদেশি পর্যটকদের আগমন কমে গেছে। কলকাতার এসএস হগ মার্কেট, যা মূলত নিউ মার্কেট বলে পরিচিত, এই মার্কেটের এবং আশেপাশের দোকানগুলোতে সারা বছরই বাংলাদেশি পর্যটকদের ভিড় লেগে থাকে। বেড়াতে গেলে বা চিকিৎসার জন্য গেলে যে কারণেই হোক, বেশিরভাগ বাংলাদেশি পর্যটকই কলকাতায় গেলে নিউ মার্কেটে কেনাকাটা করতে যান। কিন্তু এক মাস ধরে বাংলাদেশি পর্যটক প্রায় না আসায় এসব দোকানগুলোর 60% বিক্রি কমে গেছে বলে জানিয়েছেন নিউ মার্কেটের দোকান মালিকদের সংগঠনের প্রধান অশোক গুপ্তা। নিউ মার্কেটের কাছাকাছি আরও যে কয়টি বড় শপিং মল বা বড় বড় দোকান আছে সেখানেও একই পরিস্থিতি বলে জানান তিনি। মৌমিতা মৌ, ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। ছাত্রদের উদ্দেশ্যে ডক্টর ইউনূস, স্বপ্ন পূরণের আগে দমে যেও না। সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকতে বলায় পররাষ্ট্র বিষয়ক উদ্বিগ্ন হওয়ার চেয়ে বেশি অবাক হয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। এই মুহূর্তে জাতীয় ঐক্যর বিকল্প নেই বললেন আমির খসরু।
এবং জুলাই মাসের তুলনায় আগস্ট মাসে কমেছে মূল্যস্ফীতি। ফের টানা দরপতনের বৃত্তে আটকে গেছে দেশের শেয়ার বাজার। এই ছিল আজকের ভোরের পাতা প্রাইম নিউজ। সারা দেশের সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন ভোরের পাতায়। ধন্যবাদ।